অ্যানিমিয়া, এটা টপিক অফ ডিসকাশনস। এটা সম্পর্কে বেসিক কিছু ধারণা তো আমাদের আছেই, যে আচ্ছা রক্তের মধ্যে হিমোগ্লোবিন যদি কমে যায়, এখন হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে, রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে। এখন আরবিসি কমলে হিমোগ্লোবিনও কমে, বা হিমোগ্লোবিন কি কি কারণে কমে সেটা আমরা জানবো। এখন হিমোগ্লোবিনের কাজ কি? আমরা জানি হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে। তো এদের অক্সিজেন ক্যারিং, মানে চারটা হাতে চারটা অক্সিজেন ক্যারি করে। এবং যদি হিমোগ্লোবিন কমে যায়, তার মানে কি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিও কমে যাচ্ছে, এবং আলটিমেটলি অক্সিজেন বডিতে ঠিক করে সাপ্লাই হচ্ছে না, লেস অক্সিজেন টিস্যুতে পৌঁছাইতেছে। এইটাকে আমরা অ্যানিমিয়া বলি। মানে এমন একটা কন্ডিশন যেখানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন নর্মাল যে ভ্যালু আছে সেটা থেকে ফল করে যাবে। এবং এইজ এবং সেক্স অনুযায়ী এই ভ্যালুগুলো ডিফার করতে পারে। এইজ সেক্স অনুযায়ী হিমোগ্লোবিনের নর্মাল যে ভ্যালু সেটা ডিফার করতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং হিমোগ্লোবিন কেন ইম্পর্টেন্ট? কারণ হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে। এখন হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেন আমাদের বডিতে কম যাবে, ফলে এনার্জিও কম তৈরি হবে। পার্সেন্টের এনার্জি যেহেতু কম তৈরি হবে, পার্সেন্টটা উইক, টায়ার্ড, ব্রেথলেসনেস থাকবে, এক্সারশনাল ডিসনিয়া, সিঁড়িতে উঠতে গেলে খুব বেশি শ্বাসকষ্ট হওয়া, বডি পিল হয়ে যাবে, সাদা ফ্যাকাশে এরকম হয়ে যাবে। আর ল্যাক অফ অক্সিজেন ডেলিভারির কারণে মেনলি সিমটমসগুলো হয়। নর্মাল হিমোগ্লোবিন মেলের ক্ষেত্রে আমরা বলি 13 থেকে 17, কি বললাম 13 থেকে 17, ফিমেলদের ক্ষেত্রে 12 থেকে 16, ইউজুয়ালি গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। তো এর থেকে যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমরা যখন আসলে অ্যানিমিয়াকে ক্লাসিফাই করবো, আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা ফার্স্টে একটু বলবো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। মানে আরবিসির সাইজ এবং কালার এগুলোর উপর ডিপেন্ড করে। সাইজ বলতে এমসিভি, যেটা এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম, এটার থ্রুতে আমরা হচ্ছে সাইজটা ডিফাইন করি। তো যদি হচ্ছে এটা কমে যায়, অর্থাৎ 76 ফেমটোলিটার থেকে 96, এটা হচ্ছে নর্মাল। তো যদি 76 থেকে কমে যায়, ফেমটোলিটারে আমরা প্রকাশ করি এফএল। তো এটার থেকে যদি কমে যায় তার মানে এটা হচ্ছে মাইক্রোসাইটিক, কম ছোট সাইজের। আর যদি এর থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা বলি ম্যাক্রোসাইটিক বা বড় সাইজের। আচ্ছা, মানে 96 থেকে যদি বড় হয় আর কি, বা 100 থেকে বড় হয়। আচ্ছা, আর এমসিএইচ বা এমসিএইচসি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, তারপরে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এগুলোতে মিললে আমরা কালারটাকে বোঝার ট্রাই করি যে হিমোগ্লোবিন কতটুকু আছে আরবিসির মধ্যে। এবং আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক জানি, এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এটার কারণগুলো আমাদের জানা লাগে। হাইপোকর্মিয়া মানে অ্যাকচুয়ালি আরবিসির কালার পিল, তার মানে কি এই এমসিএইচ এমসিএইচসি সব কিছুই কম হচ্ছে। এবং নর্মাল ভ্যালুটা মনে রাখবে যে 27-এর থেকে কম, 31-এর থেকে কম, এটা মানে হচ্ছে যে হাইপোক্রমিক, মানে হিমোগ্লোবিন কম আছে, কালার পিল হয়ে গেছে। ঠিক আছে, মানে তার মানে কি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াতে আমাদের আরবিসির সাইজ তো ছোট, অ্যাট দ্য সেম টাইম এদের মধ্যে এদের কালারও পিল পিল, অর্থাৎ হিমোগ্লোবিন কম আছে এদের মধ্যে। তাই কি কি কারণে হইতে পারে? চারটা কারণ একেবারে স্যাররা মুখস্থ শুনতে চায়: আয়রন ডিফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, এবং হচ্ছে কোনিক কোনো ডিজিজের কারণে অ্যানিমিয়া হইতে পারে, সে সকল অ্যানিমিয়া। আর নর্মোসাইটিক নর্মোকর্মিক অ্যানিমিয়া মানে হচ্ছে যে আরবিসির সাইজ নর্মাল, কালারও নর্মাল, শুধু হিমোগ্লোবিন কম সংখ্যায়, যেমন কোনো ব্লাড লস হয়েছে অ্যাকিউটলি। বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে তো জানো যে অ্যানিমিয়াতে প্যানসাইটোপেনিয়া থাকে, মানে আমাদের বোন ম্যারোতে ঝামেলা হয়, ফলে বোন ম্যারো থেকে আরবিসি, ডাব্লিউবিসি, তারপর হচ্ছে তোমার প্লেটিলেটস কোনো কিছুই তৈরি হতে পারে না, সব কিছু কমে যায়। ফলে প্যানসাইটোপেনিয়া বা সবগুলোর সংখ্যা বা কাউন্ট কমে যাচ্ছে, যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, এরকম কিন্তু এখানে হবে। এরিথ্রোসাইট কাউন্টও কমে যাবে, ফলে অ্যানিমিয়া হবে। আচ্ছা, এরপর আসো যে হিমোলাইটিক অ্যানিমিয়া, এটাও একটা উদাহরণ আমাদের নর্মোসাইটিক নর্মোকর্মিক অ্যানিমিয়ার। তারপরে আর্লি রেনাল ফেলিওর ক্ষেত্রে মনে রাখবে, আর্লি রেনাল ফেলিওরে হইতে পারে। আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে এখানে অ্যাকচুয়ালি ম্যাক্রো মানে কি আরবিসি গুলো লার্জ সাইজের হবে, 96 ফেমটোলিটার থেকে বড় হবে। এবং এমসিএইচ বলে, এমসিএইচটা মিনলি একটু সংখ্যায় বাড়ে। আর এমসিএইচসি নর্মালি থাকে ইউজুয়ালি। আচ্ছা, এবং এটা মেইনলি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 আর ফলিক অ্যাসিডের আরেক নাম তোমরা জানো ভিটামিন বি 9, যেটা এটাকে আমরা ফলিক অ্যাসিড বলি বা ফলেট বলি। তো এটা ডেফিসিয়েন্সি। আর নন মেগালোব্লাস্টিক কিছু কজ আছে, এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে মানে মেগালোব্লাস্ট না, বাট স্টিল ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা কি কারণে হইতে পারে? এটার কারণ হতে পারে লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, এই কয়েকটা কথা একটু মনে রাখবা যে এই কারণে কিন্তু এরকম অ্যানিমিয়া হইতে পারে। আর আরেকটা আছে হচ্ছে অ্যাটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে কজের উপর ডিপেন্ড করে। যেমন ধরো কারো ব্লাড লসের কারণে হয়েছে, যেমন অ্যাক্সিডেন্ট, ট্রমা, অপারেশন, বা অনেক সময় দেখা যায় যে পেপটিক আলসারের কারণে ব্লাড লস হইতে পারে, ব্লিডিং পেপটিক আলসার বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ফিমেলদের, সেই সকল ক্ষেত্রে, রাইট। আর আরেকটা হচ্ছে থাকতে পারে যে এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন হয়ে গেছে, হেমোলাইটিক অ্যানিমিয়া যেটাকে আমরা বলতেছি। তো এটা সিকেল সেল ডিজিজ, হেরিডিটি স্পেরোসাইটোসিস। এটার মধ্যে আবার আমরা আসলে একটু ভাগ করি যে ইন্টা কর্পাসকুলার, যেটাকে আমরা হেরিডিটারি বলি, আর একটা আছে এক্সট্রা কর্পাসকুলার। কর্পাসকুল মানে তো বুঝো যে আমাদের ব্লাড সেল যেটা, আরবিসি যেটা ওইটা। তো ইন্টা কর্পাসকুলার অর্থাৎ আরবিসির মধ্যেই রিজন আছে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া এগুলা।
আর এক্সট্রা কর্পাসকুলার মানে আরবিসির বাহিরের কারণে, মানে আরবিসির বাহিরের কোনো কারণ, যেমন হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন। আরেকটা হতে পারে যে আরবিসি প্রোডাকশনই কম হয়েছে। সো কী কারণে প্রোডাকশন কম হইতে পারে? ধরো কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি বা এসেনশিয়াল এলিমেন্ট অফ ইরাইথ্রোপোয়েসিসের ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে থাকতে পারে, বা স্কারবিতে অ্যানিমিয়া থাকতে পারে। আর কিছু আছে বোন ম্যারো ডিস্টারবেন্সের কারণে ধরো আরবিসি প্রোডাকশন কমে গেছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে তো আরবিসি প্রোডাকশন কমে, অন্য সেলগুলোর প্রোডাকশনও কমে, সিরোপ্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে অ্যানিমিয়া উইথ রেনাল ফেলর, ইরেথ্রোপোয়েটিন কমে যায়, কারণ রেনাল ফেলর কারণে ইরেথ্রোপোয়েটিন রিলিজ হইতে পারে না, ফলে এটা হইতে পারে। তারপরে অ্যানিমিয়া উইথ এন্ডোক্রাইন ডিজিজ, সেটাও হওয়া পসিবল। তার মানে আমরা আরেকটা আছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ হিমোগ্লোবিন 10 থেকে 12-এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো মাইল্ড অ্যানিমিয়া। যদি 9 থেকে 6-এর মধ্যে থাকে তাহলে সেটাকে বলবো আমরা মডারেট অ্যানিমিয়া। আর 6-এর থেকে কমে গেলে সেটাকে সিভিয়ার অ্যানিমিয়া বলা হয়, এবং এই ক্ষেত্রে অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন লাগে। তো এইভাবে বেসিক্যালি আমরা এটাকে মোটামুটি ক্লাসিফাই করে ফেললাম। এখন তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে? অক্সিজেন কম, এটিপি কম, ফলে মাসেল উইক হয়ে যাচ্ছে, ফ্যাটিক হয়ে যাচ্ছে। এবং ব্রেথলেসনেস কেন হয়? কারণ ব্রিদিং ডিফিকাল্ট হয়, যেহেতু বডি ভাবে আমার বেশি অক্সিজেন লাগবে, এবং প্যালপিটেশনও হইতে পারে, কারণ হার্ট ফাস্ট পাম্প করার ট্রাই করবে বেশি অক্সিজেন দিতে, যেহেতু অক্সিজেন যাচ্ছে না, ফলে হার্টবিট ফাস্ট হবে। পার্সেন্টটা মানে ব্রেন যেহেতু কম অক্সিজেন রিসিভ করবে, মাথা ঘুরাইতে পারে, ডিজিনেস হইতে পারে, হেডেকও হইতে পারে, কারণ ব্রেন হাইপোক্সিয়ার কারণে ফেন্টিং বা মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম মনে হতে পারে, অক্সিজেন ব্রেনে যেহেতু বেশি যাবে না। এবং প্যালোর কেন হবে? যেহেতু হিমোগ্লোবিন কমে যাবে, ব্লাড কমে যাবে, ফলে ব্লাড রেড কম হবে, পেল বেশি হবে, এবং আলটিমেটলি স্কিন মিউকোজা এগুলো সাদা হয়ে যায়। আমরা আমরা বলি আমরা হচ্ছে লোয়ার পালপেবল যে কনজাংটিভ, ওইখানে কিন্তু অ্যানিমিয়া চেক করি। কোথায় কোথায় অ্যানিমিয়া চেক করি এটা তোমাকে জিজ্ঞেস করবে, এটা তোমরা জানো যে ক্লিনিক্যাল ক্লাসগুলো থেকে তো জানো যে কোথায় কোথায় অ্যানিমিয়া চেক করে। সো ফিচার্সগুলো তোমার মাস্ট জানতে হবে। আর সাইন কি থাকতে পারে? যে এই পার্সনগুলোতে মনে রাখবা প্যালোর থাকতে পারে। প্যালোর এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্যালোর মানে অ্যাকচুয়ালি আমি তো বললাম যে সাদা হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে, তো সেটা আমরা যখন এক্সামিনেশন করি তখন আমরা যে পেইলটা পাই ওটা হচ্ছে প্যালোর। আর তার বাদে ফ্যাটিক, উইকনেস, এই জিনিসগুলো তো আছে। আর তার বাদে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পার্সেন্টের কিন্তু অ্যানিমিক হার্ট ফেলার নামে একটা কথা আছে। মানে যখন আলটিমেটলি অ্যানিমিয়া হয়, অক্সিজেন কম যায় টিস্যুতে, তখন হার্ট কি করে? হার্ট মনে করে যে আমার তো অক্সিজেন টিস্যুতে যাচ্ছে না, সো আমি বেশি বেশি পাম্প করি। তো হার্ট পাম্প করতে করতে এত বেশি দুর্বল হয়ে যায়, ফলে হার্ট ফেলার হয়ে যায়। সো আমরা বলি অ্যানিমিক হার্ট ফেলার। এবং এটা হচ্ছে এটা আর কি এখান থেকে একটু জাস্ট জানা ইম্পর্টেন্ট। এখানে হাই আউটপুট কার্ডিয়াক স্টেট থাকে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে। আর প্যালোর আমরা কই দেখি? লোয়ার পালপেবল কনজাংটিভ আমরা টাঙে দেখতে পারি, আর টাঙের স্পেশালি আমাদের যে ডর্সাল সারফেস আছে ওখানে। তারপরে পাম অফ দ্য হ্যান্ড, নীল বেড, স্কিন, ফেয়ার স্কিন ইন্ডিভিজুয়ালে স্পেশালি আমরা অ্যানিমিয়া কিন্তু স্কিনেও ইউজুয়ালি দেখতে পারি। আচ্ছা, এখন আসো যে লোয়ার পালপেবল কনজাংটিভা কেন বেসিক? কারণ এখানে ব্লাড ভেসেল সুপারফিশিয়াল থাকে। সো হিমোগ্লোবিন যদি রিডাকশন হয় সেটা ইজিলি বোঝা যাবে, বুঝছো? এটা একটু মনে রাখবা। আর অ্যানিমিয়া বাংলাদেশে মোস্ট কমন কারণ কি? একটা হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন, তারপরে ফ্রিকোয়েন্ট প্রেগনেন্সি, বারবার মানে তেমন কোনো গ্যাপ না দিয়ে বারবার বাচ্চা নেওয়া, এবং অনেক বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং, অনেক ধরনের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা মেনস্ট্রুয়াল প্রবলেমের কারণে। তারপরে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ যাদের থাকে, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। তারপরে হেমোরয়েডস বা পাইলস যাদের থাকে, নিউট্রিশনাল কোনো ডিফিসিয়েন্সি, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, বা নিউট্রিশন সম্পর্কে অ্যাওয়ার না থাকা, ঠিকঠাক খাবার না খাওয়া, এবং যাদের হচ্ছে ক্রনিক ডিজিজ, যেমন ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিভার ফেলিওর, রেনাল ফেলিওর, ম্যালেরিয়া, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। এই জিনিসগুলো হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে তোমার কিছু রিউমাটোলজিক্যাল ডিজিজ। মানে আমরা এই ডিজিজগুলোতে অ্যানিমিয়া পেয়ে থাকি। মোটামুটি এতটুকু ইনফো জানার পরে আমাদের এখন এখন আমরা কোথায় কোথায় এক্সামিনেশন করি এই কথাগুলো সবই এখানে আছে। কিছু সিস্টেমিক ডিজিজের নাম বলো যেখানে অ্যানিমিয়া হইতে পারে, আমরা অলরেডি বলে দিয়েছি। কালাজারও হইতে পারে অ্যাকচুয়ালি। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটার যদি বলা হয় তাহলে আমরা বলছি অলরেডি 4টা নাম আমাদের বলতে পারতে হবে। আর আমাদের আয়রন, তোমরা জানো যে আমাদের যে বডিতে আয়রন, এই আয়রনটা কিন্তু হিমোগ্লোবিনের জন্য খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন ফর্মেশনে এরা রোল প্লে করে। হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, আয়রন ছাড়া হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারবে না। এখন তা বাদে আয়রন কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে থাকে। তারপরে মায়োগ্লোবিন ফর্মেশনে আয়রনের রোল আছে। মায়োগ্লোবিনের মধ্যে অক্সিজেন স্টোর থাকে মাসেলের মধ্যে, সো মাসেলও কিন্তু আয়রন, মানে মাসেলের এই জন্য আয়রন লাগে। তারপরে এনজাইম হিসেবে কিছু পরিমাণ কিন্তু থাকে আমাদের বডিতে আয়রন। মানে আমাদের বডিতে কিছু এনজাইম আছে যেগুলো এনার্জি প্রোডাকশনের রোল প্লে করে, ওইগুলো আয়রন লাগে, ঠিক আছে? তার মানে সেলুলার রেসপিরেশন আয়রনের রোল আছে। আমাদের বডিতে বলা হয় অ্যাডাল্টের একটা বডিতে 3 থেকে 5 গ্রাম আয়রন থাকে হোল বডিতে। এবং আয়রন হচ্ছে
হিমোগ্লোবিনে মেইনলি স্টোর হয় 60-70%। তারপরে এরা ফেরিটিন হিসেবে বা হিমোসাইডিন হিসেবে কিছু স্টোরেজ ফর্মে থাকতে পারে। এগুলো হচ্ছে আয়রন স্টোরেজ, মানে আমরা বলি যে বডি প্রোটিনস, হিমোসিডারিন বা ফেরিটিন। এবং এগুলা মেইনলি বিভিন্ন ধরো লিভার, স্প্লিন, বোন ম্যারো, ম্যাক্রোফেজ এগুলোর মধ্যে থাকতে পারে। মায়োগ্লোবিনে 3-5% থাকে আয়রন, এনজাইম হিসেবে এনজাইমের জন্য থাকতে পারে, মানে এনজাইমের মধ্যে থাকতে পারে। আচ্ছা, ফেরিটিন যেটা, এটা মেইনলি স্টোরেজ ফর্ম আর মিন স্টোরেজ ফর্ম, এবং এটা ফেরিটিনটা ওয়াটার সলিউবল এবং আয়রন এখান থেকে খুব কুইকলি রিলিজ হতে পারে, হেলদি পিপলে থাকে। আর হিমোসিডারিন যেটা, এটা মানে হচ্ছে এক্সেস স্টোরেজ ফর্ম, এটা ওয়াটার ইনসলিউবল এবং আয়রন স্লোলি রিলিজ হয়, এবং আয়রন ওভারলোড যখন হয় তখন হচ্ছে এটার মানে আয়রন ওভারলোড হইলে তখন হচ্ছে আমার হেমোসিডারিন বডিতে বাড়ে। নর্মালি হেমোসিডারিন তো বাড়ে না। নর্মালি স্টোরেজ ফর্ম হচ্ছে তোমার ফেরিটিন। এই কথাটা একটু জাস্ট জানলাম। তার মানে ফেরিটিন ফাস্ট, আয়রন দ্রুত বের হয়ে আসে ফেরিটিন থেকে। আয়রন অ্যাবজর্পশন নিয়ে যদি আমরা কথা বলি, আয়রন মেটাবলিজমে আমরা তো এটা নিয়ে কথা বলতে থাকবো। আয়রন অ্যাবজর্পশনে কি ঘটনা ঘটে এখানে আমি তোমাদেরকে ইন শর্ট একটু বলি যে আয়রন অ্যাবজর্পশনে ফার্স্টে ধরো ফুড, আমরা ফুড খাইলাম, ফুডটা স্টোমাকে গেল, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে গেল। স্মল ইন্টেস্টাইন মিলি ডিওডেনাম, ডিওডেনামটা মনে রাখবা, ডিওডেনাম। তো ডিওডেনাম এবং আপার ডিওডেনাম মিলি ডিওডেনামটা মনে রাখবা। তাহলে আয়রন মেইনলি আমরা বলি 1-2 ধরনের আয়রন আছে। একটা হচ্ছে হিম আয়রন। হিম আয়রন মানে কি? হিম আয়রন মানে যেটা ধরো মিট, তারপরে ফিশ, তারপর হচ্ছে লিভার, এগুলা খাওয়ার ফলে এরা এরা সুন্দর করে অ্যাবজর্ব হইতে পারে, এরা অ্যানিমাল থেকে আসে। এগুলো অ্যাবজর্পশন খুব ভালো হয়। বাট যেগুলো নন হিম আয়রন, এগুলোর মধ্যে ভেজিটেবল, সিরিয়ালস, ফ্রুটস এগুলো থেকে আসে, এগুলো লেস এফিসিয়েন্ট অ্যাবজর্পশন, বুঝছো? এই জন্য কারা ভালো অ্যাবজর্পশন হবে? হিম আয়রনগুলো। এই জন্য আমরা বলি যে আয়রনের বেটার সোর্স কিন্তু মিট বা মাংস রাদার দ্যান ভেজিটেবলস। এখন আয়রন হচ্ছে আমরা বলি যে নর্মালি আয়রন হচ্ছে ফুড, ডিওডেনাম, ব্লাড দিয়ে তো গেল। এর ফলে ট্রান্সফেরিন, হ্যাঁ, ট্রান্সফেরিনকে একটা বাসের মতো চিন্তা করো, যে আয়রন হচ্ছে এই ট্রান্সফেরিনের থ্রুতে এরা ব্লাডের কিন্তু চলাচল করে, বুঝছো? একটা বাসের মতো ট্রান্সফেরিন, যেটা এরাকে মানে ব্লাডে ট্রান্সফেরিনের থ্রুতে এরা চলাচল করে। ট্রান্সফেরিনটা আয়রনকে নিয়ে যায়, এই যে ধরো ট্রান্সফেরিন আয়রনকে নিয়ে ব্লাডে চলাচল করবে এবং আলটিমেটলি বোন ম্যারো বা লিভার, বোন ম্যারো হচ্ছে আরবিসি তৈরি করতে আয়রনকে ওখানে নিয়ে যাবে বোন ম্যারোতে বাসে করে। তারপর হচ্ছে লিভারে নামাই দিবে হচ্ছে যখন স্টোরেজের দরকার হবে, বাদার টিস্যুতেও নিয়ে যেতে পারে প্রয়োজন অনুসারে। তো ট্রান্সফেরিন একটা বাসের মতো যেটা ব্লাডে আয়রনকে ক্যারি করে। এখন ব্লাডে কিভাবে যাবে? এই যে ধরো হচ্ছে এখানে ধরো ডিওডেনামে এখানে সেল থাকে, তো এই সেলের থ্রুতে কি হয় যে আহ, মানে ধরো এই ব্লাড আলটিমেটলি তো ব্লাডে যাবে, বাট এখানে যাওয়ার প্রসেস আছে, যে কিছু ট্রান্সপোর্টার আছে যেগুলো আসলে হিম আয়রন, এগুলা তো অত বেশি ইজিলি অ্যাবজর্পশন হইতে পারে, অত বেশি ট্রান্সপোর্টার বা অত বাধা থাকে না। বাট যেগুলো নন হিম আয়রন, এগুলো ট্রান্সপোর্টার রিলেটেড কিছু ঝামেলা আছে। এবং আমাদের আয়রন কিভাবে লস হয় মনে রাখবা, স্টুল, ইউরিন, তারপরে ঘাম, সোয়েট, স্কিন সেল যখন শেডিং হয় তার মাধ্যমে বা হেয়ারের থ্রুতে হইতে পারে। এবং তারপরে ফিমেল যখন মেনস্ট্রুয়েশন হয় ফিমেলদের, তখনও পিরিয়ডের টাইমেও কিন্তু আয়রন শেড হয়। এবং অ্যাডাল্ট একটা ম্যানে বলা হয় যে ডেলি আয়রন রিকোয়ারমেন্ট 1 মিলিগ্রাম পার ডে। আর যাদের মেনস্ট্রুয়েটিং ওম্যান তাদের আয়রন রিকোয়ারমেন্ট একটু বেশি থাকবে, প্রেগনেন্সিতে আরও বেশি থাকে। প্রেগনেন্সিতে দেখবা অ্যানিমিয়া হওয়ার চান্সও বেশি থাকে, সেই জন্য আয়রন সাপ্লিমেন্টেশনও দেওয়া হয়। আর চিলড্রেন যারা থাকে ওদেরও কিন্তু গ্রোথের কারণে আয়রন ডিমান্ড বেশি থাকে। সো এই এরকম কিছু কথা আমরা এখান থেকে একটু জানলাম। আর যা মনে রাখবা যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের আয়রন অ্যাবজর্পশনকে মানে অ্যাগ্রাভেট করে, ভালো করে, আয়রনকে অ্যাবজর্বেবল ফর্মে ভালো করে কনভার্ট করে অ্যাবজর্পশনের রোল প্লে করে। যেমন এসিড, এইচসিএল যেটা আমরা নর্মালি জানি, আহ, যেটা হচ্ছে তোমার ফেরিক ফর্ম। এই ফেরিক ফর্মটা কি? ফেরিক ফর্মটা হচ্ছে আমাদের বডিতে অ্যাবজর্পশন হয় না। আমাদের অ্যাবজর্পশন বা ব্লাডে যাওয়ার জন্য আয়রন, আমাদের অবজেক্টিভ তো ব্লাডে আয়রন পাঠানো, এটার জন্য ফর্ম হচ্ছে ফেরাস। ফেরাস যে ফর্ম Fe2+, এটাতে আমার কনভার্ট করতে হবে। তো এই Fe2 ফর্মে কনভার্ট করতে এসিড আমাদের বা HCl যেটা স্টোমাকে, ওইটা রোল প্লে করে, বুঝছো? তার মানে ফেরিক ফর্মটা তার এই মনে রাখবা, যেগুলো হিম আয়রন ওইগুলো মেনলি ফেরাস ফর্মেই আমাদের খুব সহজেই থাকে এবং আলটিমেটলি এরা করতে পারে। তারপরে ভিটামিন সিও এর কনভার্সনের রোল প্লে করতে পারে। অ্যামাইনো অ্যাসিড, আয়রন যদি ডেফিসিয়েন্সি কারো থাকে তাদের অ্যাবজর্পশন একটু দ্রুত হবে, প্রেগনেন্সিতে অ্যাবজর্পশন দ্রুত হবে। তার বাদে হচ্ছে তোমার মনে রাখবা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এখন আমাদের আলোচনার টপিক। এবং আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে বুঝতে পারছো আয়রনের ল্যাকের কারণে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক একটা অ্যানিমিয়া এটা। এবং এটা কেন হয়? কারণ কারণগুলো একটু দেখে নিবা, যে এক তো হচ্ছে ইনক্রিজড রিকোয়ারমেন্ট, মানে ডিমান্ড বাড়ছে, গ্রোয়িং চিলড্রেন, প্রেগনেন্সি, ল্যাকটেশন, এই সকল কারণে।
আবার হচ্ছে আবার কারণ একটা প্রেগনেন্ট মা তার নিজের প্লাস ওই পেটের বাচ্চাটাকেও ফিটাসকেও সাপ্লাই দিতে হয়। তারপরে ব্লাড লস যদি কারো হয় সেক্ষেত্রে ডিমান্ড বাড়ে, বা যদি হচ্ছে ধরো যাদের হচ্ছে ইনটেক ঠিক করে হচ্ছে না বা অ্যাবজর্পশন ঠিক করে হচ্ছে না, সো এই সকল ক্ষেত্রে আমাদের কিন্তু লাগবে। যেমন ধরো যারা ঠিক করে ডায়েট নিচ্ছে না, ম্যাল নিউট্রিশনে ভুগতেছে, বা যাদের অ্যাবজর্পশন ঠিক করেছে না কারণ গ্যাস্ট্রেক্টমি করা হয়েছিল, সো অ্যাবজর্পশন হবে না, ট্রপিক্যাল স্প্রু বা ম্যালাবজর্পশন কোনো সিনড্রোম আছে, ট্রপিক্যাল স্প্রু বা সিলিয়াক ডিজিজ আছে, তো এই সকল ক্ষেত্রগুলোতে কি কি ক্লিনিক্যাল ফিচার্স থাকবে সেগুলো আমরা জানি যে ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকতে পারে। এবং এই পেশেন্টগুলোর মনে রাখবে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে। হোয়াট ডু মিন বাই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস মানে হচ্ছে যে মাউথের কর্নার দিয়ে ক্রাক হয়ে যায়, ঘায়ের মতো হয়ে যায়। গ্লোসাইটিস টাঙে টাং মনে রাখবে, টাং কেমন হয় জানো? টাং হচ্ছে গ্লোসাইটিস, যেটা এটাতে স্মুথ স্মুথ রেড, ঠিক আছে, স্মুথ রেড সোর টাইপের বা কিছুটা আলসার টাইপের মতো মনে হইতে পারে, এবং প্যাপিলাগুলো লস্ট হয়ে যায়, কোইলোনাইকিয়া থাকে, অর্থাৎ নেইলগুলো ফিঙ্গারগুলো স্পুন শেপড হইতে পারে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। তারপরে ডিসফিজিয়া, গলায় ব্যথা থাকতে পারে, কারণ প্যাটারসন প্যাটারসন ব্রাউন কেলি সিনড্রোম বা প্লামার ভিনসন সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে। এটা একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন যেটা হচ্ছে পোস্ট ক্রিকয়েড কার্সিনোমার রিস্ক বাড়াইতে পারে। তো এই সিনড্রোমটাতে একটা পার্সনের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তারপরে ডিসফিজিয়া থাকে, ইসোফিজিয়াল ওয়েভ থাকে, ফলে ইসোফিজিয়াল কন্ট্যাক্ট মানে ইসোফিজিয়াস দিয়ে খাবার গিলতে গেলে গলা ব্যথা হয়। তার মানে এই তিনটা একটা ট্রায়াড থাকে, এটাকে বলি প্যাটারসন ব্রাউন কেলি সিনড্রোম বা প্লামার ভিনসন সিনড্রোম। এটা একটু মনে রাখবা। মোটামুটি এতটুকু থাকতে পারে, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইরিটেবিলিটি, ভালো করে কগনিটিভ ফাংশন ডেভেলপ না করে এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। আর আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে আমাদের প্যাথোলজিতে, যে কমপ্লিট একটা ব্লাড কাউন্ট আমরা করবো, যেটাকে আমরা ব্লাড পিকচার বলতেছি। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা দেখবো হিমোগ্লোবিন কম, আরবিসি কম, এমসিবি কম, এমসিসি সবই কম। আর পেরিফেরাল ব্লাড স্মেয়ার আমার তারপরে করতে হবে। আচ্ছা, এই যে পেরিফেরাল ব্লাড স্মেয়ার, পেরিফেরাল ব্লাড স্মেয়ার মানে ব্লাড নিয়ে আমরা একটা ফিল্ম তৈরি করছি, এই ফিল্মে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো। তো দেখার পরে আমরা দেখবো যে আচ্ছা আমরা হচ্ছে এখানে আরবিসির সাইজ ছোট, মাইক্রোসাইটিক, তারপরে হাইপোক্রোমিক, এবং আমরা অ্যানাইসোপয়কিলোসাইটোসিস পাইতেছি। অ্যানাইসোপয়কিলোসাইটোসিস মানে কি? মনে রাখবা, অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে যে সাইজে ভ্যারিয়েশন পাইতেছি, আর পয়কুলোসাইটোসিস মানে শেপে ভ্যারিয়েশন পাইতেছি, মানে সেলগুলার, ঠিক আছে, আরবিসি গুলার। এবং তারপরে এখানে স্পেশালি তোমার যে কয়েকটা কথা একটু মনে রাখতে হবে, যে মিললে আমরা এখানে পেন্সিল শেপ সেলও পাইতে পারি কিছু, ঠিক আছে, পেন্সিল শেপ সেল, এবং মাঝে মধ্যে আমরা কিছু টার্গেট সেল পাইতে পারি, দ্যাটস ইট। তাহলে এগুলো হচ্ছে তোমার পেরিফেরাল ব্লাড স্মেয়ারের ফাইন্ডিংস। আরবিসিতে কি পাচ্ছ সেটা। আর ডাব্লিউবিসি বা প্লেটিলেট এগুলো ইউজুয়ালি তেমন কোনো নোটেবল ফাইন্ডিংস তো নাই। আর বায়োকেমিক্যাল যে ফাইন্ডিং সেটা ইম্পর্টেন্ট, স্পেশালি আয়রন প্রোফাইলটা বলতে হবে। আয়রন প্রোফাইলটাই মানে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস এখানে। তো এটা কনফার্মেটরি একটা টেস্ট, এটাতে আমরা সেরাম আয়রন মনে রাখবা, সেরাম ফার্স্ট কথা মনে রাখতে হবে যে বায়োকেমিক্যাল টেস্টে আয়রন প্রোফাইল যখন আমি বলবো যে সেরাম আয়রন প্রোফাইল, এই টেস্টের মধ্যে 4টা কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে সেরাম আয়রন, সেরাম ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বা যেটাকে আমরা বলতেছি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, টিআইবিসি। আর আরেকটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ আয়রন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে, এগুলো মুখস্থ থাকা লাগবে। তাহলে সেরাম আয়রন যেটা, এটা কমে যাবে, মনে রাখবো সবই কমবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় সবই কমবে এক্সেপ্ট টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে কেন টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে? কারণ লক্ষ্য করো যে যখন আয়রন কম বডিতে, তখন লিভার কি করবে? ট্রান্সফেরিন বেশি বেশি তৈরি করবে, কারণ যতটুকু আয়রনই থাকুক না কেন সেটাকে ক্যাপচার করার জন্য ট্রান্সফেরিন বেশি বেশি তৈরি করবে। সো টোটাল মানে আয়রন বাইন্ড করার জন্য বেশি বেশি ট্রান্সফেরিন তৈরি করবে। সো উইটার জন্য আমরা বলতেছি যে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ এটা ইন্ডিকেটলি ট্রান্সফেরিনকে বোঝাচ্ছে, তাহলে ট্রান্সফেরিন বেশি বেশি বাড়তেছে। আর ট্রান্সফেরিন স্যাচুরেশন, এটা আলটিমেটলি মানে ট্রান্সফেরিন তো বেশি স্যাচুরেটেড হইতে পারতেছে না, বেশি আয়রনকে সাথে নিতে পারতেছে না, ফলে ট্রান্সফেরিন স্যাচুরেশনও কমবে। তার মানে এখানে আলটিমেটলি শুধু একটা জিনিসই বাড়তেছে, টিআইবিসি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বোনমার এক্সামিনেশন করলে আমরা ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া পাবো। ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে এরা আরবিসি যেহেতু কম, মানে আরবিসি কম বলতে আয়রন কম, সব বেশি বেশি ইরেথ্রয়েড যে সিরিজ সেটা বেশি অ্যাক্টিভেটেড হইতে চাবে, বেশি বেশি আরবিসি তৈরি করতে চাবে, এবং আয়রনগুলা তোমার হচ্ছে গিয়ে আয়রন স্টোর অ্যাবসেন্ট থাকবে, হ্যাঁ, এরকম একটা বিষয় এখানে আছে। বাট আমাদের এখান থেকে মেইনলি এই একটা কথা জানতে হবে, ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া। আর তবে এখানে তোমার আরো আনইম্পর্টেন্ট কথাগুলো মানে ওভারঅল তোমাকে ফুলি ধরতে পারে যে বোনমারাতে তুমি কি পাবা। তো তখন তোমার বলতে হবে বোনমার এক্সামিনেশন আমরা ফার্স্টে সেলুলারিটি দেখবো, আমরা যে ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া থাকতেছে, আর মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও এটা কমে যাবে, ঠিক আছে, মাইলয়েড ইরেথ্রয়েড রেশিওটা কমে যাবে। আর কারণ দেখো কেন কমবে, কারণ যেহেতু এখানে যেটা ইরেথ্রয়েড সিরিজটা বাড়তেছে, তার মানে এটা ওভারঅল কমে যাবে, রেশিওটা কমে যাবে, কারণ বাড়তেছে নিচেরটা, তার মানে কমে যাবে। আর ইরেথ্রোপোয়েসিস হাইপার অ্যাক্টিভ থাকবে, আর বোন ম্যারো আয়রন স্টোর এটা অ্যাবসেন্ট থাকবে, পাশাপাশি
গ্রানুলোপোয়েসিস আর মেগাকারিওপোয়েসিস। গ্রানুলোপোয়েসিস মানে ডাব্লিউবিসি তৈরির প্রক্রিয়া, আর মেগাকারিওপোয়েসিস মানে প্লাটিলেট তৈরির প্রক্রিয়া। সো এগুলা নর্মালি থাকবে। স্পেশাল কিছু টেস্ট তো করতে পারি, বাট মেইনলি আমাদের এই কথাগুলো এখানে ইম্পর্টেন্ট। এবং এখানে কনফার্মেটরি টেস্ট হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, এটা একটু মনে রাখবা। যদি তোমাকে বলা হয় এই বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে মানে আয়রন প্রোফাইলের মধ্যে তুমি 4টা টেস্টই করতে পারবা না, একটা টেস্টের নাম বলো যেটা করবা। আনসার হচ্ছে ফেরিটিন, সেরাম ফেরিটিন, যেটা এটা আমি করবো। ঠিক আছে, এই একটা টেস্ট আমার করাই লাগবে এই 4টার মধ্যে। আচ্ছা, কিভাবে পেশেন্টকে ট্রিট করবো? ফার্স্টে ব্লিডিং স্টপ করতে হবে, হুগমকে ট্রিট করতে হবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে ট্রিট করতে হবে, আন্ডারলাইন কজকে ট্রিট করতে হবে। তারপরে আয়রনকে আমরা রিপ্লেস করতে পারি। ওরাল কিছু আয়রন থেরাপি আছে, ওরাল ট্যাবলেট আকারে আমরা দিতে পারি, যে ফেরাস সালফেট, তারপর হচ্ছে তোমার ফেরাস সালফেট কমন ইউজ করে, তারপরে প্লাস গ্লুকোনেট। হ্যাঁ, এগুলো তোমরা ফার্মাকোলজিতে পড়ে আসছো। আর কিছু আছে আইভি বা আইএমও আমরা দিতে পারি। এগুলোর মধ্যে যেমন আইভি ধরো কার্বক্সিম্যালটোস, আইভি ডেক্সটান, আইভি সুক্রোজ, এরকম আমরা বলি আয়রন, যেমন আয়রন কার্বক্সিম্যালটোস বা আয়রন সুক্রোজ, এরকম আর কি বিভিন্ন নাম আমরা দিই। ওগুলো আইভি বা আইএম দিতে পারি। যদি আমরা ওরালি সে না নিতে পারে, টলারেট না করতে পারি, তাহলে আমরা আইএম বা আইভি দিতে পারি। আর সেটাও তো কাজ না হলে আমরা আলটিমেটলি ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। কারণ আলটিমেটলি মনে রাখবে, স্পেশালি প্রেগনেন্ট যারা, কখনোই আমরা বলি যে একটা প্রেগনেন্সিতে কখনোই টার্ম প্রেগনেন্সিতে যাবে, মানে টার্মে পৌঁছাবে, সো তখন বাচ্চা ডেলিভারি হওয়ার আগে অবশ্যই তার কারেকশন থাকতে হবে। আমরা ফার্স্টে তো সাজেশন থাকে যে আয়রন কারেকশন না করে তার প্রেগনেন্টই হওয়া উচিত না, প্রেগনেন্ট হইলেও অবশ্যই খুব আর্লি সেটা কারেকশন করতে হবে। এখন এসে আমরা একটু থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে চাই। এখানে কিছু নর্মাল ভ্যালু দেওয়া আছে, এগুলোর নর্মাল ভ্যালু অতটা ইম্পর্টেন্ট না, বাট তাও যদি মনে রাখো ভালো। বাকি জিনিসগুলো একটু দেখে নিবা। আর এখন আসো যে আমরা এখানে বেশ কিছু কথা থ্যালাসেমিয়া নিয়ে তো জানবো, তবে তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইউজুয়ালি এনাফ আয়রন থাকে না, এই জন্য হয়। কিন্তু থ্যালাসেমিয়া এই কারণে হয় যে হিমোগ্লোবিন প্রোডাকশনে কিছু জেনেটিক ডিফেক্ট থাকে। তো আয়রন ডিফিসিয়েন্সি কিন্তু এখানে প্রবলেম না, এখানে প্রবলেম হচ্ছে অ্যাবনর্মাল গ্লোবিন চেইন সিনথেসিস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা জানি যে হিম যেটা যে কম্পোনেন্ট থাকে হিমোগ্লোবিনের, এটার মধ্যে মিলে আয়রন থাকে। আর গ্লোবিন একটা কম্পোনেন্টস থাকে গ্লোবিন, এটার মধ্যে মিলে প্রোটিন, মানে প্রোটিন চেঞ্জ থাকে। ইউজুয়ালি আমরা বলি 2টা আলফা প্লাস 2টা বিটা, এই চেঞ্জগুলা মিলে, মানে 2টা আলফা 2টা বিটা, এই যে গ্লোবিন, এই গ্লোবিন চেঞ্জ মিলে হিমোগ্লোবিন তৈরিতে রোল প্লে করে। 2টা আলফা চেইন 2টা বিটা চেইন, এটা একটু মনে রাখো। এখন থ্যালাসেমিয়াতে কি হয়? মানে চিন্তা করে একটা ফ্যাক্টরি যেটাতে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, তো নর্মাল ফ্যাক্টরিতে একটা আলফা একটা বিটা চেইন, মানে সরি 2টা আলফা 2টা বিটা চেইন থাকে, ফলে নর্মাল হিমোগ্লোবিন হবে, নর্মাল আরবিসি হবে। কিন্তু থ্যালাসেমিয়াতে ধরো থ্যালাসেমিয়াতে যে ঘটনাটা ঘটবে, যে ধরো 2টা আলফা চেইন আর 2টা বিটা চেইন, এটা নর্মালি থাকার কথা। তো যে কোনো একটা চেইন লেস প্রোডাকশন হচ্ছে অথবা একেবারেই প্রোডাকশন হচ্ছে না, ফলে হিমোগ্লোবিন প্রপারলি ফর্মেশন হইতে পারবে না এবং আরবিসি গুলা ফ্রাজাইল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। তো এরা হচ্ছে ফলে আর্লি ব্রেক হয়ে যাবে, ফ্রাজাইল হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, হেমোলাইসিস হয়ে যাবে এবং অ্যানিমিয়া হয়ে যাবে। সেটা ইম্পর্টেন্ট যে থ্যালাসেমিয়া মানে হচ্ছে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা হচ্ছে একটা অথবা মানে তার থেকে বেশি নর্মাল যে গ্লোবিন চেঞ্জ আছে সেগুলা রিডিউস সিনথেসিস হবে। ওকে, তার মানে থ্যালাসেমিয়ার টাইপ যদি আমি বলি, তাহলে হইতে পারে আলফা থ্যালাসেমিয়া অথবা হইতে পারে বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, এর মধ্যে আবার তোমার বিটা থ্যালাসেমিয়া মেজর, যেটা এই বিটা থ্যালাসেমিয়া মেজরকে আবার আমরা কুলিস অ্যানিমিয়াও বলে থাকি। এটা সিভিয়ার ডিজিজ, এটা আমরা বলি হোমোজাইগাস, এটাতে সিমটম ইনফ্যান্সি থেকে শুরু হয়, এটা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন লাগে। আর বিটা থ্যালাসেমিয়া মাইনর যেটা, এটাই কমন বিটা থ্যালাসেমিয়া মেজর। আর মাইনর যেটা, সেটা হচ্ছে মাইল্ড ডিজিজ, এটা হেটারোজাইগাস এবং এটা ইউজুয়ালি সিমপ্টোমেটিক, তেমন কোনো সমস্যা ইউজুয়ালি হয় না। এবং সাধারণত এই যে মানে বিটা যে গ্লোবিন জিন মাদার, এটার হচ্ছে গিয়ে একটা মাদার থেকে আসে আর আরেকটা ফাদার থেকে আসে। তখন মাদারটা নর্মাল ফাদারটা নর্মাল, তাহলে হেলদি চাইল্ড। বাট যদি মাদারটা নর্মাল ফাদারটা ডিফেক্টিভ, তাহলে বিটা থ্যালাসেমিয়া মাইনর হয় ইউজুয়ালি, বুঝছো? যেটাকে আমরা বলি অন অ্যাবনর্মাল জিন। আরেকটা হতে পারে বোথ অ্যাবনর্মাল জিন, মানে মাদারটাও ডিফেক্টিভ ফাদারটাও ডিফেক্টিভ, সেটাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে সেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। তার মানে কি বিটা যে গ্লোবিন ওই চেনের জন্য মা বাবা দুইটার জিনিস যদি ডিফেক্টিভ হয়, তাহলে সেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। এবং এটা মনে রাখবে থ্যালাসেমিয়া একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ, হ্যাঁ, ডিসঅর্ডার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি কথাটা বললাম না, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এই কথাটা মনে রাখবা। আর অ্যানিমিয়া কেন হয়? কারণ বিটা চেইন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে হিমোগ্লোবিন নর্মালি ফর্ম করতে পারবে না এবং ইম্যাচুর আরবিসি বোন মারতে ডাই করবে, ফলে ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস হবে। এবং আরবিসি যদি সার্কুলেশনে আসো, সেগুলো স্প্লিন দ্বারা হেমোলাইসিস হয়ে যায় এবং সিভিয়ার অ্যানিমিয়া হয়। আর এখানে আমরা পেশেন্টের কি কি ফিচার্স পাবো, যেমন ধরো বিটা থ্যালাসেমিয়া মেজরতে প্যালোর, উইকনেস, ফ্যাটিক, ব্রেথলেসনেস, এগুলো তো থাকবে। পাশাপাশি দেখা যায় যে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন, পিউবার্টি ডিলে করে আসা এবং স্প্লিন বেড়ে যেতে পারে, কারণ ড্যামেজ সার্ভিসগুলো ওই আমাদের স্প্লিনোমেগালি মানে স্প্লিনে ট্রাপ হয়ে ওখানে ডিস্ট্রয়েড হয় এবং স্প্লিন ইনলার্জ হয়।
কারণ এটা বেশি কাজ করতে হচ্ছে। ইনলার্জ লিভার আমরা পাইতে পারি স্প্লিনোমেগালি এর সাথে সাথে, কারণ ইনক্রিজ রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন এবং এক্সট্রামেডুলারি হেমাটোপোয়েসিসের জন্য লিভার এখানে কন্ট্রিবিউট করতে পারে। এক্সট্রামেডুলারি হেমাটোপোয়েসিস অর্থাৎ ম্যারো বাদে, বোন ম্যারো বাদে অন্য জায়গায় হেমাটোপোয়েসিস করতে হচ্ছে। আর বোন বিকাম ডিফর্ম হইতে পারে এই সকল বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু বডি বেশি আরবিসি তৈরির চেষ্টা করে এই সকল ক্ষেত্রে, ফলে বোন ম্যারো এক্সপান্ড করে এবং স্পেশালি স্কাল এবং ফেসিয়াল যে বোনগুলো থাকে ওইগুলো অনেক ট্রাই করে ওই জায়গার বোন ম্যারোগুলা, যে বোন ম্যারোগুলা একটু বেশি হাইপারপ্লাসিয়া হয় এবং আলটিমেটলি ওইগুলা যখন অনেক বেশি ওভার কাজ করতে যায় তখন বোনগুলো ইনলার্জড হয়ে যায় এবং ডিফর্মড হয়ে যায়। এজন্য দেখবা যে আমাদের থ্যালাসেমিয়ার বাচ্চাগুলার থ্যালাসেমিক ফেসেস নামে একটা কথা আছে, হ্যাঁ, স্পেশালি ফ্রন্টাল বোসিং, তারপরে ম্যাক্সিলারি ওভারগ্রোথ, ডিপ্রেস নেজাল ব্রিজ, তারপর চিক বোনসগুলো প্রমিনেন্ট হয়ে যায়, এই ফিচারগুলো আমরা পাইতে পারি। হেয়ার অন অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি স্কালে, মানে দেখবা যে স্কাল আমরা স্কালের এক্সরে করছি মাথার, তো ওই জায়গায় আমরা নর্মালি ইসিজিতে তো হেয়ার বোঝা, সরি ইসিজি না, এক্সরেতে তো হেয়ার দেখা যায় না, বাট মনে হবে এই বাচ্চাগুলোর হেয়ার এরকম দেখা যাচ্ছে এক্সরেতে। এরকম কেন দেখা যায়? কারণ এটাকে আমরা বলি হেয়ার হেয়ার অন ইন অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। এবং এটা মানে কি যে বোন ম্যারো, মানে বোন ম্যারো হচ্ছে আমাদের ইনসাইড দ্য স্কাল এক্সপান্ড করতে থাকে এবং নিউ বোন ফর্ম করে ভার্টিক্যালি। তো এক্সরেতে হেয়ার স্ট্যান্ডিং অন ইন, মানে এরকম হেয়ার স্ট্যান্ড করেছে এরকম একটা ফিচার্স পাওয়া যায়। সেখানে আমাদের আরও কিছু জানতে হবে যে হিমোগ্লোবিন, যেটা ফিটাল হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এফ যেটাকে আমরা বলি, এটাতে দুইটা আলফা চেইন আর দুইটা গামা চেইন থাকে, এখানে কিন্তু বিটা চেইন থাকে না। আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে বলি দুইটা আলফা দুইটা বিটা থাকে, অ্যাডাল্ট যেটা মেইনলি। আর যদি হিমোগ্লোবিন A2 হয়, অ্যাডাল্টেরই আর একটা ভেরিয়েন্ট, এটার ক্ষেত্রে দুইটা আলফা দুইটা ডেল্টা থাকে। তার মানে ফিটাল হিমোগ্লোবিনে দুইটা আলফা দুইটা গামা, আর অ্যাডাল্ট হিমোগ্লোবিন A2 যেটা, সেটার মধ্যে দুইটা আলফা দুইটা ডেল্টা, আর দুইটা আলফা দুইটা বিটা মানে হচ্ছে নর্মালি একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আসলে তোমার ফিজিওলজিতে পড়ে আসছো। আর কিছু আছে ইমরানিক হিমোগ্লোবিন, আর মনে রাখবা যে অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিন, এটার মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ই, হিমোগ্লোবিন ডি পাঞ্জাব, এরকম কিছু ভ্যারিয়েন্টস আছে এবং সবগুলাই তো দুইটা আলফা দুইটা বিটা, বাট এদের ধরো নাম্বার 6 গ্লুটামিক অ্যাসিড যদি ভ্যালাইন দ্বারা রিপ্লেস হয় তাহলে সেটা হিমোগ্লোবিন এস, যদি লাইসিন দ্বারা রিপ্লেস হয় তাহলে হিমোগ্লোবিন সি, যদি এটা হচ্ছে তোমার কি দ্বারা রিপ্লেস হয়, লাইসিন দ্বারা যদি 26 নাম্বার জায়গাটাতে রিপ্লেস হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে হিমোগ্লোবিন ই। আর 6 নম্বর রিপ্লেস হইলে কেমনে কি, এই জিনিসগুলো এখানে একটু একটু দেখে নিতে হবে তোমাদের। আর তা বাদে হিমোগ্লোবিনের প্যাথিস যে টার্মটা আছে, মানে ধরো স্ট্রাকচারালি ডিফেক্টিভ একটা হিমোগ্লোবিন তৈরি হয়েছে কেন, কারণ ওই গ্লোবিন ময়েটি সিনথেসিসে কোনো একটা ঝামেলা আছে। সো এটার মধ্যে হিমোগ্লোবিন সি হিমোগ্লোবিনোপ্যাথিস, তারপর হিমোগ্লোবিন ই হিমোগ্লোবিনোপ্যাথিস, বা সিকেল সেল যে ডিজিজগুলোর কম্পোনেন্টস আছে সেগুলো। এখন আসলে আমরা থ্যালাসেমিয়া যদি কথা বলতে চাই, ওইগুলো নিয়ে তোমরা আসলে ফিজিওলজি তারা ভালো করে আলোচনা করে আসছো। এখন আমরা থ্যালাসেমিয়া নিয়ে যথেষ্ট আলোচনা করছি। আর আহ, আর যে আলফা থ্যালাসেমিয়া, যেটা আলফা থ্যালাসেমিয়া মানে আলফা চেনের প্রবলেম আসলে, তাহলে ওই ক্ষেত্রে এটা হইতে পারে সাইলেন্ট ক্যারিয়ার, মানে একটা জিন এখানে ডিলেটেড আছে, বা আলফা থ্যালাসেমিয়া ট্রেট হলে দুইটা জিন ডিলেটেড। আর তারপরে হিমোগ্লোবিন এইচ ডিজিজ থাকলে তিনটা জিন ডিলেটেড, হিমোগ্লোবিন বার্স হাইড্রোক্সিটালিস থাকলে চারটা জিনই ডিলেটেড, ঠিক আছে? মানে এরকম একটা বিষয় আর কি। কারণ আমরা জানি যে আমরা এখানে চারটা জিন হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে, তো এই চারটা জিন এর মধ্যে কয়টা ডিলেটেড সেটার উপর ডিপেন্ড করে আমরা আলফা থ্যালাসেমিয়াকে টাইপ করতে পারি। আর এটা মোটামুটি একটু এখান থেকে জানতে পারো, বাকি জিনিসগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে। ক্লিনিক্যাল ফিচার্সগুলো ইম্পর্টেন্ট, যে কী কী ক্লিনিক্যাল ফিচার্স এখানে থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ল্যাবরেটরি, মনে রাখবা ল্যাবরেটরি ফাইন্ডিংস, মানে থ্যালাসেমিয়া থেকে যদি তোমাকে একটা জিনিস ধরে সেটা ল্যাবরেটরি ফাইন্ডিংস ধরবে। ল্যাবরেটরি ফাইন্ডিংস হলে মনে রাখবা সিবিসি যদি করো অ্যাজ ইউজুয়াল তুমি এখানে হিমোগ্লোবিন কম পাবা, আরবিসি কম পাবা, এমসিবি এমসিএস কম পাবা, কারণ এটা একটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে তুমি এখানে মাইক্রোসাইটোসিস, তারপরে এখানে টার্গেট সেল পাবা, হ্যাঁ, এখানে টার্গেট সেল পাবা, এখানে অ্যানাইসোপয়কুলোসাইটোসিস পাবা, আলাদা একটা স্পেশাল জিনিস এখানে পাবা, সেটা হচ্ছে ব্যাজোফিলিক স্টিপলিং। ব্যাজোফিলিক স্টিপলিং এখানে পাবা, খুব ইম্পর্টেন্ট। টার্গেট সেল এবং ব্যাজোফিলিক স্টিপলিং এখানে পাবা। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে যেটা হচ্ছে তোমার ওই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ছিল, ওখানে তুমি পেন্সিল শেপ সেল পাইছিলা, পেন্সিল সেল, রাইট? এখানে ওইটা পাবা না, বাট এখানে টার্গেট আর ব্যাজোফিলিক স্টিপলিং পাবা। এখানে পাইতে পারো পেন্সিল শেপ সেলস, বাট সেটা অকেশনাল, বাট ওখানে টার্গেট সেল অকেশনাল ছিল, এটা ইম্পর্টেন্ট। এবং এখানে রেটিকুলোসাইটোসিস বেশি পাইতে পারে এবং নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যেতে পারে এখানে, বুঝছো? নিউক্লিয়েটেড আরবিসি, যেটার আরেক নাম হচ্ছে সিস্টোসাইট, এটাও এখানে তুমি পাইতে পারো। আর হিমোগ্লোবিন এবং লিউকোসাইট বা প্ল্যাটিলেট এগুলো নর্মালি। আর বায়োকেমিক্যাল ফাইন্ডিং, আচ্ছা বায়োকেমিক্যাল ফাইন্ডিং আমি এখানে একটু বলে যাই। এটাতে মনে রাখবা ওই আমাদের যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ছিল ওইগুলার থেকে একটু আলাদা। কেন আলাদা? কারণ এখানে মেইনলি দেখা যাবে যে আমাদের সেরাম আয়রন, বা ধরো
মানে আমরা যদি বায়োকেমিক্যাল এই টেস্টগুলো করে থাকি তাহলে আমরা কি পাবো? দেখো সেরাম আয়রন, ফেরিটিন, টিআইবিসি, পার্সেন্ট স্যাচুরেশন এগুলো সবই নর্মাল মনে হইতে পারে বা সবই নর্মাল। বাট মাঝে মধ্যে এমন হইতে পারে যে আমাদের এই আয়রন, ফেরিটিন, পার্সেন্ট স্যাচুরেশন এগুলো ইনক্রিজ হইতে পারে যদি রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন করা হয়, বুঝছো? সো এটা একটা ক্রুশাল পয়েন্ট। আমাদের যেহেতু আরবিসি ব্রেকডাউন থাকতে পারে তাই বিলিরুবিনও কিছুটা এখানে বাড়তে কিন্তু পারে। এই কথাটা এখানে ক্রুশাল। সব থেকে একটা টেস্টের নাম যদি বলতে পারলে সেটা এটা কনফার্মেটিভ টেস্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো এটা যদি আমরা করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস তাহলে আমরা এখানে কি পাবো মনে রাখবা? এখানে ফেটাল হিমোগ্লোবিন বেশি থাকবে, হিমোগ্লোবিনের। তো নর্মালি একটা মানুষের কি থাকা উচিত? হিমোগ্লোবিন এ এটা মোটামুটি যখন একটু ডেভেলপ করে গেছে তাহলে তারপরে হচ্ছে এটা বেশি থাকবে, কারণ এটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন। কিন্তু এই এই মানুষগুলার বা হিমোগ্লোবিন যাদের হচ্ছে এই যে ধরো ইলেকট্রোফোরেসিস করার পরে থ্যালাসেমিয়ার বাচ্চাগুলার দেখা যাবে যে এখানে তার হিমোগ্লোবিন এফ বেশি থাকতেছে, যেটা অ্যাবনর্মাল। বাট হিমোগ্লোবিন এটা হচ্ছে নর্মালি হিমোগ্লোবিন এফ থাকার কথা অনেক কম, কিন্তু এই জায়গায় হিমোগ্লোবিন এ থাকবে অনেক কম। তো এটা ইম্পর্টেন্ট। এবং আমরা বোন ম্যারো করলে সেলুলারিটি বাড়বে, হাইপার সেলুলার থাকবে, মায়োলয়েড ইরিথ্রয়েড রেশিও বাড়বে, ইরিথ্রোপোয়েসিস হচ্ছে বা ইরিথ্রোপোয়েসিস বলো, এটাতে হাইপারপ্লাসিয়া থাকবে, ইরিথ্রোপোয়েসিস বেশি বেশি করতে চাবে কারণ আরবিসি এখানে কম থাকবে এবং আলটিমেটলি এই জন্য মায়োলয়েড ইরিথ্রয়েড রেশিও ডিক্রিজ, এটা তোমরা জানো। কারণ ই যেহেতু বেশি তার মানে এমটা উপরে, তার মানে এখানে কমে যাবে এটা। বাকি সব নর্মাল থাকবে। আর এক্স রে করাটা ইম্পর্টেন্ট। এক্স রে করলে আমরা ডিপ্লয়েড স্পেস বেড়ে যাবে, হেয়ার অন ইনঅ্যাপিয়ারেন্স পাইতে পারি। যে বিটা থ্যালাসেমিয়া মেজরে কেন অ্যানিমিয়া হইতে পারে সেটা একটু দেখে নিতে পারো। কেন ডেথ হইতে পারে সেটা একটু দেখবা, যে সিভিয়ার অ্যানিমিয়া হলে সেটা ইনফেকশনের রিস্ক বাড়াবে এবং অনেক বেশি ডেঞ্জারাস হবে। কনফার্মেটিভ টেস্ট হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আর থ্যালাসেমিয়ার ফিচার্সগুলো ইউজুয়ালি 6 মাসের পরে অ্যাপিয়ার করে, যখন হিমোগ্লোবিন এফ রিপ্লেস বাই হিমোগ্লোবিন এ। অর্থাৎ নর্মালি দেখো 6 মাসের পরে একটা বাচ্চা 6 মাস 6 মান্থসের পরে তার হচ্ছে হিমোগ্লোবিন এফটা হিমোগ্লোবিন এতে কনভার্ট হয়ে যায়, নর্মালি তার হিমোগ্লোবিন এ বেশি থাকে। কিন্তু এই বাচ্চাগুলোর দেখা যায় 6 মাসের পরেও দেখা যায় হিমোগ্লোবিন এফই বেশি থাকতেছে, তো তখন এই সিমটমসগুলো অ্যাপার করে। সো 6 মাসের পর থেকে কীভাবে ট্রিট করবো? আমরা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন, তারপরে আয়রন কন্টেনিং ফুড দেওয়া দিতে পারি। এবং এই বাচ্চাগুলোর রিকারেন্ট ইনফেকশন আয়রন ওভারলোড হয়ে, যেহেতু অনেক রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন হয়, আয়রন ওভারলোড হয়ে যেতে পারে বডিতে, লিভার ড্যামেজ হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, এন্ডোক্রাইন প্রবলেম যেমন ডায়াবেটিস, প্যারাথাইরয়েডিজম হওয়ার চান্স বেশি থাকে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে বোনে, গল স্টোন হতে পারে, স্কিন পিগমেন্টেশন হতে পারে, সেরকম হতে পারে। এবং আয়রন ওভারলোড হয়ে এরা হার্ট, লিভার, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে জমা হতে পারে। ট্রিটমেন্ট আমরা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চিলেশন থেরাপি এখানে দিব, যাতে এক্সেস আয়রন বডি থেকে রিমুভ করা যায়। এই জন্য আয়রন চিলেশন থেরাপি দেওয়া যেতে পারে, যেমন ডিসফেরোক্সামাইন বা এরকম বেশ কিছু অপশন আছে। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন বা স্প্লিনেক্টমি কিছু সিলেক্টেড কেজে লাগতে পারে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে। এবং এটাকে হচ্ছে আমরা বলি যে হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন নামে বর্তমানে বলা হয়, এটা বেশ ভালো। তবে জিন থেরাপিরও কিছুটা রোল বর্তমানে আছে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের প্রসেসটা একটু ডিটেলসে বলছে, সো এটা চাইলে একটু কিন্তু তুমি দেখে নিতে পারো। সো দ্যাটস অল অ্যাকচুয়ালি আমরা থ্যালাসেমিয়া আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো এই টার্মগুলো হচ্ছে আমাদের এই ভিডিওর অবজেক্টিভ ছিল। আর হিমোগ্লোবিন রিলেটেড যে নর্মাল যে হিমোগ্লোবিনোপ্যাথিস বা এই যে কুইকি টাইপের হিমোগ্লোবিন আছে, এগুলো তোমার ফিজিওলজি থেকে যতটুকু রেসিডুয়াল আছে সেগুলো থেকে আমি সাজেস্ট করবো যেগুলো থেকে তোমরা যা জানো ওইগুলো আবার একটু রিক্যাপিচুলেট করতে পারো, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো। আসলে বর্তমান যুগে চ্যাট জিপিটি বলো, এআই প্ল্যাটফর্মগুলো বলো, জেমিনি বলো, বা হচ্ছে তোমার সবগুলাই কিন্তু অনেক ডেভেলপ। সো তুমি যে কোনো জিনিস না বুঝলে ওখানে একটু সার্চ দিয়ে নিবা। আমি তোমাকে জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলা এখানে বলছি। যদি বলে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া, এদের মধ্যে আয়রন প্রোফাইলে তাহলে ডিফারেন্স কি? নর্মালি আয়রন প্রোফাইলে মনে রাখবা আমরা কি বলবো বলতো, যদি বলা হয় যে তোমার বিটা থ্যালাসেমিয়া মেজর, যদি বলা হয় যে বিটা থ্যালাসেমিয়া মেজর, এটাতে আয়রন প্রোফাইলে কি হবে? এখানে আমরা বলছিলাম যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সেরাম আয়রন, তারপরে সেরাম ফেরিটিন, তারপরে সেরাম মানে ট্রান্সফারিন স্যাচুরেশন যেটা, এই সবগুলা কি হবে? কমে যাবে। আর বাড়বে একটা জিনিস, সেটা হচ্ছে টিআইবিসি। এটা কিসের ক্ষেত্রে ছিল? এটা ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। বাট বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে মনে রাখবে সেরাম আয়রন বাড়বে বা নর্মাল থাকবে। তারপর হচ্ছে সেরাম ফেরিটিন আমরা নর্মাল থাকবে বা বাড়বে, ব্যাপারটা এরকম আর কি। তারপরে ট্রান্সফারেন্স স্যাচুরেশন এটাও নর্মাল থাকবে বা বাড়বে। আর আমাদের যে টিআইবিসি এই টিআইবিসিটা এরা আইদার কমবে অথবা নর্মাল থাকবে। মানে বিষয়টা আমরা এইভাবে বলবো, ঠিক আছে? তার মানে কি এরা কমতেও পারে, নর্মাল থাকতে পারে। তার মানে উল্টা আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে কিন্তু উল্টা হচ্ছে এখানে, রাইট? সো এই কথাগুলো ক্রুশাল।